প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সুপ্রিম কোর্টে এসএসসির চাকরির মামলার হিয়ারিং হয়েছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন অন্যান্য সব মিডিয়াতে। বেশ কিছু প্রশ্ন ওখানে উঠে এসছে যে কি করে কি হবে, কারা যোগ্য কারা অযোগ্য, বাছাইটা কি করে হবে। সরকার পক্ষকে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সরকারি যেসব দপ্তর আছে চাকরির বিষয়ে, যাদের সব যোগ, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এসব আর কি, তারাও ঠিক মতো করে ফিগার দিতে পারছে না। এ একরকম বলছে তো ও আর এক রকম বলছে। কারা অযোগ্য, ঘুরপথে কারা চাকরি পেয়েছেন বা দেওয়া হয়েছে, তাদের যে ফিগার সেটাও মিলছে না। আর যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য যেসব ডকুমেন্ট, ওএমআর শিট বা এইসবগুলো দরকার, সেগুলোও তো ঠিক মতো করে নেই। তাহলে বাছাইটা হবে কি করে? এদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাকে বাতিল করার অর্ডারটা দিয়ে দিয়েছিল। 26,000 চাকরি, সেটাকে চ্যালেঞ্জ করে আবার রাজ্য সরকার চলে গেছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা যদি আলাদা করতে পারো যোগ্য অযোগ্য, তাহলে ঠিক আছে, বলো তোমরা কি করবে না করবে। তো সেটা নিয়ে হিয়ারিং চলছে তো চলছেই। আজকেও হিয়ারিং হয়েছে, আজকেও শেষ হয়নি, আবারও ডেট আছে সামনের মাসের 10 তারিখ। তো বলা হচ্ছে ওই দিনই হয়তো শেষ হিয়ারিং হলেও হতে পারে, তারপর হয়তো রায়দান হলেও হতে পারে। তো দেখা যাক। এরকম তো আমরা অনেক আগেও অনেকবার ভেবেছিলাম যে এবারের হিয়ারিংটা হলেই মনে হচ্ছে একটা রায় এসে যাবে। তো হয় না, আমরা যেরকম ভাবি সেরকম হয় না। ভাবুন না, এই সুপ্রিম কোর্টের মামলাটা গড়াতে গড়াতে কতদিন চলে এলো। তো ফলে আবার পরের যে ডেট আছে, দেখা যাক সেটা কি হয়, নাকি আবার তারিখ পে তারিখ হয়, সেটা আমরা পরে বুঝবো। তবে দর্শক, কয়েকটা কথা বলতে হবে, যে জন্য আমি এলাম। মিডিয়াতে তো অনেক কথাই শুনেছেন, কিন্তু আমার যা বলার আর কি, আপনারা ওনাকে দেখছি আমাকে লিখছেন যে আপনি কিছু বলুন। দেখুন, আমি আজকে আরেকটা দেখছিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন যে এটা তো একেবারে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পুরো সিস্টেমটাই মানে করাপশনের মধ্যে যুক্ত। নিয়োগ মানে যে প্রক্রিয়া, সেটাই ঠিক মতো করে হয়নি, ফলে এটা পুরো বাতিল করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আলাদা করে বাছাই করাটা সম্ভব না, পুরোটাই গোলযোগ আছে। আর আলাদা করতে গেলেও সমস্যা ও হবে না, পুরোটাকেই বাতিল করতে হবে। তো যেটা করতে হবে, যারা যারা মানে আছেন আর কি, তাদেরকে আরো একবার সুযোগ দেওয়া হবে পরীক্ষা দিয়ে চাকরিটা পাওয়ার। যারা যারা মানে অ্যাপিয়ার করেছিলেন, তাদেরকে আরো একবার সুযোগ দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সুযোগটা দিতে হবে। তাতে হয়তো কিছু কিছু জনের ক্ষতি হতে পারে, কিন্তু কোনো উপায় নেই। আর বয়স যদি বাধা হয়ে দাঁড়ায়, যে এখন পরীক্ষা দিয়ে আসতে গেলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তো একটা বয়সের তো ঊর্ধ্বসীমা থাকে, তো সেখানে হয়তো অনেকে সমস্যায় পড়তে পারেন। তো সেটাকে তুলে দিতে হবে। যারা এই বিতর্কের মধ্যে রয়েছেন, তাদের বয়স বয়স যাই হয়ে যাক না কেন, প্রত্যেককে সুযোগ দিতে হবে পরীক্ষাটা দেওয়ার, যোগ্যতা মানে যোগ্যতার পরিচয় দিয়ে চাকরিতে আসার। এটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন। কিন্তু এটা নিয়েও প্রশ্ন উঠছে যে কবে সব পরীক্ষা দিয়েছেন, এখন আর সেই সেই মানে এটা নাও থাকতে পারে না। মানে একটা পরীক্ষায় পাশ করতে গেলে যে পড়াশোনাটা, সেটা সবসময় সবার মধ্যে থাকে না। পরীক্ষার সময় অনেক বেশি তারা অ্যাক্টিভ থাকেন, চাকরি পেয়ে গেছেন, এখন হয়তো অনেক কিছু ভুলে যাওয়া। আমি দেখছি কেউ কেউ ওখানে প্রশ্ন তুলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি এখন বলা হয় মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে আসতে, উনি পারবেন? দেখছি কেউ কেউ যারা চাকরি প্রার্থী, চাকরি পেয়েছেন, যারা চাকরিচ্যুত বলে বলা হচ্ছে বা যারা বিতর্কের মধ্যে রয়েছেন, তারা কেউ কেউ প্রশ্ন তুলেছেন আইনজীবীর এই বক্তব্য নিয়ে। কিন্তু কোর্টও বলছে যে কি করে তাহলে আলাদা করা যাবে, কি করে তাহলে ব্যবস্থাটা কি হবে, তাহলে অবৈধ চাকরিটা বুঝবো কি করে? যদি সরকার পক্ষ না বোঝাতে পারে, তারা যদি আলাদা করতে না পারে, তাহলে তো উপায় নেই। আগের যিনি ছিলেন প্রধান বিচারপতি, তিনিও একটা ওই রকম বলেছিলেন যে যদি আলাদা করতে পারে ভালো, সরকার না পারলে কি করার আছে তখন। তো এই নিয়ে একটা মানে জটিল একটা ধোঁয়াশা টাইপের তৈরি হয়ে গেছে সুপ্রিম কোর্ট। আজকেও যে হিয়ারিংটা হয়েছে প্রায় 2 ঘন্টা, সেরকম মানে বিরাট কিছু
মানে ক্লিয়ার হওয়ার মতো কিছু কিন্তু পাওয়া যায় না। পরের হিয়ারিং এ সরকার পক্ষের হয়তো বক্তব্য আরো শোনা হবে, দেখা যাক সেখানে কি উঠে আসে। তো সত্যি দর্শক যা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বিরাট জট, এটা কিন্তু একটা বিরাট জট। আর আমারও পার্সোনাল মত যে যেন একজনও যোগ্য চাকরি প্রার্থী বা চাকরি যারা করছেন তারা যারা ক্ষতির শিকার না হন, যোগ্য যারা। কারণ ফের পরীক্ষা পুরোপুরি দিয়ে চাকরি পাওয়াটা কিন্তু সহজ হবে না সবার পক্ষে। ফলে যারা সত্যিই মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন, হয়তো পরের আবার পরীক্ষা যাচাই পর্ব যেটা হবে সেখানে হয়তো পাবেন না, তখন তাদের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। তারা কিন্তু দোষ করেননি, অবশ্যই এর দায় মুখ্যমন্ত্রীর দিকেই যাবে, তার বোর্ড, তার এসএসসি, তার জন্যই তাকে আবার ক্ষতির শিকার হতে হবে। এক হচ্ছে তারা ওইভাবে নিয়োগ করেছিলেন, আর দ্বিতীয়ত সরকার পক্ষ চাইলে কিন্তু আলাদা করতে পারতো। এটা শয়তানি মনে হচ্ছে, বুঝতে পারছেন না সরকার পক্ষ কি চাইছে, যে গোলেমালে গোলেমালে যাতে করে অযোগ্যদের চাকরিটাও থেকে যায়, আমরা ঠিক করে আলাদা করে দেব না। আর সবার চাকরি বাতিল করতে গেলে অনেকেই রেড়ে করে উঠবেন, যারা যোগ্য তারাও রেড়ে করে উঠবেন, আর সাধারণ মানুষও অনেকে বলবেন ঠিক আছে আলাদা করতে পারলে ভালো হতো, কিন্তু কেন ওদের জন্য যোগ্যদের চাকরিটা কেন চলে যাবে, মানুষ প্রশ্ন তুলবেন। ফলে পুরো প্যানেল সুপ্রিম কোর্ট সহজে বাতিল করতে পারবে না। তো যখন বাতিল করতে পারবে না, এদিকে আমরা আলাদা করে দিচ্ছি না, সুতরাং গোলেমালে গোলেমালে ওদের চাকরিটাই থেকে যাবে। হয়তো কিছু গাইডলাইন দিয়ে দেবে, একটু বকাঝাকা করে দেবে, ভৎসনা করে দেবে, ওরকম আমাদের ভৎসনার চড়থাপ্পড় খাওয়া অভ্যেস আছে, ব্যাস বেঁচে যাব। এত টাকা তোলা হয়েছে, সেই টাকার হিসেব যদি এখন চান, যদি সবার চাকরি বাতিল হয়ে যায়, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যদি বাড়িতে এখন ধর্ণা দেন, তো কি হবে? হয়তো টাকার ভাগও এসছে উপর দিকে। তো এটা একটা শয়তানি চলছে, শয়তানি চলছে। কখনো বলছে এত তত, আবার কোর্টে গিয়ে সব খাবি খেয়ে উল্টো পাল্টা বলার চেষ্টা করছে। এখনো তারা জমাই দিচ্ছে না ঠিক মতো করে, কত অযোগ্য। তো এটা সরকার পক্ষের শয়তানি, এটা পরিষ্কার। তো এখন তাহলে কি করার আছে? আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে পারি, উনি কি বলেছেন ওটা আগে শুনিয়ে দিই, তারপরে আমি ব্যাখ্যাতে আসবো। ওনার একটা মত আজকে নেওয়ার চেষ্টা হয়েছে, উনি কি বলেছেন দর্শক আগে একবার শোনাই আপনাদের। পক্ষে সবাই অযোগ্য নয়, যে ৬,০০০-এর কাছাকাছি অতিরিক্ত পদ ক্রিয়েট করা হয়েছিল তারাই অযোগ্য, এবং যোগ্য অযোগ্য দুটো ভাগ করছে না এসএসসি অযোগ্যদের বাঁচানোর জন্য। উনি ওই কথাই বললেন যে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এসব চলছে এবং কিছু পদ ক্রিয়েট করা হয়েছিল। তবে একটা ফিগার বললেন যে ওদেরকে বাঁচানোর জন্যই তো এই পদগুলো তৈরি করার চেষ্টা হচ্ছিল। তো যারা যোগ্য তাদের পাশে আমরা আছি বললেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হবে, সুপ্রিম কোর্ট কি করবে সেটা আমরা পরে বুঝবো। তবে যোগ্যদের চাকরি চলে গেলে এবং তারা যদি পরবর্তী সময়ে সিস্টেমের মধ্যে এসে না পান, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা অবিচার হবে, অবিচার হবে। এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলছেন, আর উপায়টাই বা কি আছে? যদি সত্যি নিখুঁত নিয়োগের ব্যাপারটা থাকে, যখন আলাদা করা যাচ্ছে না, তাহলে দুটো রাস্তা আছে। এক হচ্ছে তাহলে সবাইকে রেখে দেওয়া, সেটাও তো ফেয়ার হবে না। সবাইকে রেখে দেওয়া, আলাদা করতে না পারলে না ডকুমেন্ট রাখা কি হবে? সেটা তাহলে সবাইকে তো রেখে দিতে হবে, তাহলে অন্যায় দুর্নীতি সবকে হজম করতে হবে এক। আর না হলে কিছু মানুষের কিছু জন হয়তো পরবর্তী সময় চাকরি পাবেন না, কিন্তু দুর্নীতিগ্রস্তরা কেউ পদে থাকবেন না, সেটা হবে যদি সবকিছুকে বাতিল করে দেওয়া যায়। ভালো দিক মন্দ দিক দুটোই আছে, দুটোই আছে। এখন এই হচ্ছে ব্যাপার দর্শক, যে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা। সবাই খুব চিন্তায় পড়ে গেছেন, যোগ্য যারা তারাও খুব চিন্তায় পড়ে গেছেন, দেখতে পাচ্ছি। এখন কি করবে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সেটা দেখার। তবে আমি একটা কথা বলবো, যেটার জন্য আসা বলার, আমার প্রশ্ন একটা, আমি যা হিয়ারিং এর পর্ব সব শুনছি রোজ একবার করে সুপ্রিম কোর্ট থেকে, যে ওই হয়েছে কিভাবে প্রসেস হবে, আলাদা করা হোক, এই করা হোক, এই শুনে আসছি বারবার। দেখবেন এই কথা আপনারাও শুনে শুনে আসছেন। আমার এগুলো শুনতে শুনতে কখনো কখনো মনে হয়েছে যেন শেয়াল যুক্তি চলছে, শেয়াল যুক্তি। আচ্ছা, একটা বিষয় তো পরিষ্কার যে দুর্নীতি হয়েছে, সংখ্যাটা না হয় এদিক ওদিক, দুর্নীতি হয়েছে এটা তো পরিষ্কার। তো যাদের জন্য দুর্নীতিটা হয়েছে, আগে তাদের শাস্তিটা ভালো করে দেওয়া হোক না।
অন্তত সেটার ব্যবস্থা করা হোক না, যাদের জন্য দুর্নীতি, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হচ্ছে, তো যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের জন্য কড়া কোনো সাজা করে দেওয়া যায় না? ধরুন কেউ চুরি করেছেন, এখন চুরির মালটা পাওয়া যাচ্ছে না, কেউ চুরি করেছেন, চুরির মালটা পাওয়া যাচ্ছে না, তা বলে কি চোরেরা ছাড় পেয়ে যান চুরির মালটা না দিতে পারলে? চুরি হয়েছে যদি সেটা এস্টাবলিশ হয়ে যায়, চুরি হয়েছে এটা যদি এস্টাবলিশ হয়ে যায়, যে বা যারা চুরি করেছে যদি তারা মালটা ফেরত দিতেও না পারেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আমি যেটা বলতে চাইছি, চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, চোর কে চাকরি চুরি করেছেন, কত চুরি হয়েছে না হয়েছে সেটা নিয়ে এখন প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে। যারা চুরি করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না? যে এগুলো চুরি মাল তো ঠিক করে উঠতে পারছি না, কিন্তু চুরি হয়েছে এটা সবাই নিজেরাই নিশ্চিত করছে, দপ্তর তো নিশ্চিত করছে, তো এসএসসি তারা তো একটা ফিগার তো কম বেশি দিচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে তো প্রমাণ হয়েই রয়েছে, এক তো প্রমাণ হয়েই রয়েছে, আবার দপ্তর স্বীকারও করে নিয়েছে, তো তার মানে চুরি তো হয়েছে। তো তাহলে যারা চুরি করেছেন ওপর থেকে প্রাতিষ্ঠানিকের একটা রূপ দিয়ে, তাদের বিরুদ্ধে তো কড়া স্টেপটা তো নেওয়া যায় কমসে কম। যারা অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য প্রস্তাব পাশ করিয়ে সিট অতিরিক্ত বের করে বাঁচানোর চেষ্টা করছিলেন, এটা তো ভীষণ অন্যায় কাজ করছিলেন, ভীষণ তো অন্যায় কাজ করছিলেন। এই যে এখন যে খেলছেন সুপ্রিম কোর্টে গিয়ে গোলেমালে যদি টিকিয়ে রাখা যায়, এটা যেমন অন্যায় করছেন, এটা বলুন আইনি আমরা সুযোগ নিচ্ছি, ঠিক আছে, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা তো এস্টাবলিশ হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা তো নতুন করে এস্টাবলিশ করতে হবে না। তো যারা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অ্যাকশনটা নিলেই তো আমার মনে হয় গোটা রাজ্যের মানুষ খুশি হয়ে যাবে। আর দুটো তো বিষয়, এই যে এইগুলো নিয়ে এত কথা কেন, দুটো বিষয়, একটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত কেউ না থাকেন চাকরিতে, ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, আর আগামী দিনে যাতে দুর্নীতি না হয় সেই ভয়টা ধরাতে হবে। তো এখন কি হচ্ছে, কোনোটাই কিছু হচ্ছে না, না পরিষ্কার হচ্ছে না ওই ভয় ধরানোর ব্যাপারটা হচ্ছে, বরং তাদের মধ্যে সাহস এসে যাচ্ছে যে এত কিছু করেছি, দেখো গো এখন আমাদের বিরুদ্ধে কিছু করতে পারেনি, তার মানে আগামী দিনে দুর্নীতি এটা বন্ধ হবে না। কিন্তু যদি একটা অন্তত দেখতে পান রাজ্যের মানুষ এবং চক্রের লোকেরা যে বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই, যদি কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি আগে ওই যারা মাথায় বসে রয়েছেন তাদের বিরুদ্ধে যদি কড়া অ্যাকশনটা নিতে পারতো, যেহেতু এস্টাবলিশ হয়ে গেছে যে চুরি দুর্নীতি হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনটা নিতে পারতো, এটা না হয় পরেই হতো। এই আলাদা পৃথক ব্যাপারটা, এটা যেহেতু অনেকের জীবন জড়িত, সেটা না হয় একটু পরেই হতো, কিন্তু যাদের জন্য হয়েছে সেটা যখন প্রমাণ হয়ে গেছে, আগের শাস্তিটা ওদের দেওয়া হোক। এটা হলে আর যাই হোক, এই দুর্নীতি নতুন করে করার সাহসটা আসবে না। যা হওয়ার তো হয়েছে, এটাকেও চেষ্টা করতে হবে প্রসেসে, এটাকেও একেবারে অ্যালাউ করে দেওয়া যাবে না, কিন্তু আর না হয় সেই ভয়টা ধরানোর জন্য আবার মনে হয় ওই সাজাটা সবার আগে দেওয়াটা জরুরি। এবং এই যে কোর্ট সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, আস্থা কোথাও কোথাও আঘাত খাচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটাও খুব জোরালো হবে যদি অ্যাকশনটা উপর দিকে হয়ে থাকে, উপর দিকে যদি হয়ে থাকে। যোগ্যদের বলি তো অনেকে হয়ে যাওয়ার চান্স আছে যা দেখতে পাচ্ছি, কিন্তু তা বলে কি ওনারা ছাড় পেয়ে যাবেন? যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করে গেলেন ওনারা ছাড় পেয়ে যাবেন? ওই একজনকে পার্থ চ্যাটার্জিকে ধরে তারও তো এখন বেল হয়ে যাবো মতো অবস্থা, কি সব দেখছিলেন এই যে চলছে, কোর্ট তো অবজার্ভ করছে, বুঝতে পারছে তো কোত্থেকে কি হয়েছে। আর কতদিন মানুষ অপেক্ষা করে থাকবেন ন্যায় বিচারের জন্য? আর কতদিন? এই ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক কিছু অ্যাকশন নেবে না? যখন এত কিছু হয়েছে দেখতে পাচ্ছি, তোমরা আলাদাও করতে পারছো না, তোমাদের ওই মাথাগুলোকে ধরে আনো, তাদেরকে ঢোকাও, এই ঘটনা হয়েছে, এটা তো অবজার্ভ করা যায় যে এই সেকশন এই লোকেরা জড়িত হতে পারেন, আগে তাদেরকে টেনে নিয়ে এসো, তো তাদেরকে ধরো, আগে ঢোকাও সবাইকে জেলে। আমার মনে হয় কোর্টের প্রতি আস্থা অনেক গুণ বেড়ে যেত। যখন চুরির মাল পাওয়া যাচ্ছে না, চোরকে ধরে নাও, আসল চোরকে ধরে নাও, তার আশপাশের লোকেদেরকে ধরে নাও, ধরে জেলে ঢুকিয়ে দাও। এইসব না দেখতে পাই কি করে? আর এই হিয়ারিং এর উপরে থাকবে বিষয়টা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, আপনাদের কি মত বলুন তো, কি করা উচিত সুপ্রিম কোর্টের, কি হলে ভালো হয় বলুন তো দর্শক, আপনাদের মতামত যা বলার বলবেন। নজর
এই কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি।